মহাভারতের বর্ণনা অনুসারে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দে তাম্রলিপ্তের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ দ্রৌপদীর স্বয়ংবর সভায় উপস্থিত ছিলেন। সেই তাম্রধ্বজ বর্গভীমা মাকে প্রায় 5000 বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে। বাংলা মায়ের দামাল ছেলে ক্ষুদিরাম বসু এই বর্গভীমা মন্দিরেই পূজা দিতে আসতেন। এখানে বর্গভীমা মাকে প্রতিদিন জ্যান্ত শোল মাছ রান্না করে খেতে দেওয়া হয়। ব্রহ্মপুরাণ মতে ব্রহ্ম হত্যার পাপ দূর করতে বিষ্ণুর পরামর্শে এখানে এসেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই মন্দিরকে 51 সতীপীঠের প্রথম পীঠ বলে মনে করা হয়। এখানে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই মন্দিরের নাম উল্লেখ আছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যে। হিন্দু বিদ্বেষী পরাক্রমী কালাপাহাড় মায়ের মূর্তি ধ্বংস করতে এসে ঘুমিয়ে পড়েছিল মায়েরই পদতলে। কিন্তু কেন, কি এমন ঘটনা ঘটেছিল যে ভয়ঙ্কর কালাপাহাড় মন্দির ধ্বংস না করেই ফিরে গেছিল? বন্ধুরা, আমি এখন এমন একটা মন্দিরে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে যদি এই মন্দিরের পৌরাণিক কাহিনীর কথা মনে করেন কিংবা এই মন্দিরের ইতিহাসের কথা মনে করেন, তাহলে আপনার গায়ের লোম সোজা হয়ে উঠতে বাধ্য। তাম্রলিপ্ত কিংবা তাম্রলিপ্ত বন্দর শব্দ দুটি প্রায় সবাই কম বেশি শুনেছেন, কিন্তু হয়তো অনেকেরই অজানা প্রাচীন তাম্রলিপ্ত আজকের পূর্ব মেদিনীপুরের তমলুক শহর। মহাভারতের যুগ থেকে তাম্রলিপ্ত নগরের অস্তিত্ব পাওয়া যায়। কয়েক হাজার বছর আগে এখান দিয়ে বয়ে চলা রূপনারায়ণ নদীর তীরে গড়ে উঠেছিল তাম্রলিপ্ত বন্দর। আজ থেকে প্রায় 5000 বছর আগে হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। তারও আগে থেকে এই নগরের নাম পাওয়া যায়। তারপর ইতিহাসের চড়াই উতরাই পেরিয়ে তাম্রলিপ্তের নাম হলো তমলুক। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও তমলুকের অবদান অবিস্মরণীয়। শ্রী ব্লগের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের বর্গভীমা মন্দিরে। এই মন্দির সম্পর্কে যাবতীয় তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওতে। এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন, কখন খোলা থাকে, কখন বন্ধ থাকে, ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা ইত্যাদি সমস্ত ইনফরমেশনই আমি শেয়ার করেছি এই ভিডিওতে। এছাড়া এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দির সম্পর্কে প্রচলিত নানান জনশ্রুতি আমি এই ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর এই মন্দিরেতে আপনারা কিভাবে আসবেন, কোন ওয়েতে আসবেন, সেটা আমি এন্ড অফ দ্য ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। মহাভারতের কাহিনী অনুসারে দ্রৌপদীর স্বয়ংবর সভায় যে সকল রাজন্যবর্গ উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তাম্রলিপ্ত বা তমলুকের ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ। এখনও তমলুক শহরের আনাচে কানাচে কান পাতলে শোনা যায় এই শহরের নানান জনশ্রুতি। তেমনই একটি জনশ্রুতি এ অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রচলিত আছে। রাজা তাম্রধ্বজ নাকি শোল মাছ খেতে ভালোবাসতেন। তাই রাজা নির্দেশ দেন প্রতিদিন তার জ্যান্ত শোল মাছ চাই। স্থানীয় এক ধীবর পত্নী বা জেলেনি প্রতিদিন রাজবাড়িতে জ্যান্ত শোল মাছ দিয়ে যেতেন, কিন্তু শর্ত ছিল একটাই, কোনোদিন জ্যান্ত শোল মাছ দিতে না পারলে অনিবার্যভাবে শাস্তি পেতে হবে। একদিন রাজবাড়িতে শোল মাছ দেবার আগেই জেলেনি শোল মাছটি মারা গেল। জেলেনি সেই মৃত শোল মাছটিকে রাজবাড়িতে নিয়ে যাচ্ছিলেন আর মনে মনে ভাবছিলেন সেই দিন তার জন্য কি শাস্তি অপেক্ষা করে আছে। যেতে যেতে সামনে একটা জলাশয় পড়ল। জেলেনির কি মনে হলো, মাছের ছুরিটি ওই জলাশয়ের জলে ডোবালেন। তৎক্ষণাৎ ঘটল এক আশ্চর্য ঘটনা। সমস্ত মরা শোল মাছ নিমেষেই জ্যান্ত হয়ে গেল। জেলেনি খুব খুশিতে শোল মাছগুলি রাজবাড়িতে নিয়ে গেলেন। এইরকম ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটতে থাকে। একদিন জেলেনি রাজা তাম্রধ্বজকে সমস্ত বিষয়টি পূর্বাপ্রান্ত খুলে বলেন। রাজা তাম্রধ্বজ জেলেনির কথা শুনে জলাশয়ের সামনে উপস্থিত হন। ঠিক সেই মুহূর্তে ঘটল আর এক আশ্চর্য ঘটনা। জলাশয়ের গভীর থেকে উঠে এলো এক বেদী, আর তাতে বিরাজ করেন চতুর্হস্তা বিশিষ্ট এক দেবী। এই ঘটনার পর রাজা সেখানে একটি মন্দির স্থাপন করেন। সেই মন্দিরের দেবী আজও বিরাজমান বর্গভীমা নামে। আর সেই থেকে আজও দেবী বর্গভীমার ভোগের অন্যতম পদ শোল মাছের টক। বন্ধুরা, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি ঠিক কবে গড়ে উঠেছিল সে বিষয়ে সঠিক কোনো প্রামাণ্য তথ্য পাওয়া যায় না। তবে ইতিহাস বলে 483 খ্রিস্টপূর্বাব্দে এখানে একটি বৌদ্ধ মন্দির গড়ে উঠেছিল। কালক্রমে বৌদ্ধ ধর্মের প্রভাব প্রতিপত্তি হ্রাস পায়। তারপর 1174 খ্রিস্টাব্দ নাগাদ সেই বৌদ্ধ শিক্ষা কেন্দ্রেই গড়ে ওঠে বর্গভীমা মন্দির। বর্গভীমা মন্দিরটি একটি উঁচু বেদির উপরে অবস্থিত। কতকগুলি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। সিঁড়ি যেখানে শুরু হয়েছে ঠিক সেখানেই জুতো কাউন্টার।
জুতো কাউন্টারের সামনে আছে ডালার দোকান। এখান থেকে ডালা কিনে নিয়ে আপনারা পূজা দিতে পারেন। সিঁড়ি দিয়ে ওঠার পরে সামনেই পড়বে একটা হাড়ি কাঠ, যা সিঁদুরের রঙে রঞ্জিত হয়ে আছে। তারপরে পড়বে নাট মন্দির। নাট মন্দিরে দাঁড়িয়ে ভক্তরা পুষ্পাঞ্জলি দেন। মন্দিরের গর্ভগৃহে আছেন বর্গভীমা। চতুর্ভুজা দেবীর ডান দিকের উপরের হস্তে আছে খড়গ, নিচের হস্তে ত্রিশূল, এবং বাম দিকের উপরের হস্তে আছে খড়গ ও নিচের হস্তে অসুর মুন্ডু। দেবীর পদতলে শিব। মন্দিরের দেউলের উচ্চতা প্রায় 60 ফুট। বন্ধুরা, আমরা জানি সতীর দেহত্যাগের পর তার দেহ 51টা খণ্ড বিখণ্ড হয়ে গেছিল এবং 51টা খণ্ড 51টা জায়গায় পড়েছিল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ বর্গভীমা মন্দির, এখানে সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। সেই অর্থে বলতে গেলে এটি 51 পীঠের একটি অন্যতম পীঠ। ভারতের স্বাধীনতা সংগ্রামকালে এই মন্দিরে বহু বিপ্লবীরা আসতেন এবং পূজা দিতেন। এমনকি মেদিনীপুরের ভূমিপুত্র স্বয়ং ক্ষুদিরাম বসুও এই মন্দিরেই পূজা দিতেন। ব্রহ্মপুরাণ অনুযায়ী সতীর দেহত্যাগের পর ক্রুদ্ধ মহাদেব প্রজাপতি দক্ষের মাথা ছিন্ন করেন, কিন্তু ব্রহ্ম হত্যার পাপের জন্য রাজা দক্ষের মাথা মাটিতে না পড়ে মহাদেবের হাতের সঙ্গে আটকে গেল। শত চেষ্টা করেও মহাদেব সেই মাথাকে নিজের হাত থেকে আলাদা করতে পারলেন না। শেষে ভগবান বিষ্ণু তাকে বলেন, ভারতবর্ষের পূর্বে তাম্রলিপ্তের কোনো এক জলাশয়ে স্নান করলে মহাদেব মুক্তি পাবেন। সেই মতো মহাদেব তাম্রলিপ্তে এসে বর্গভীমা মন্দিরের কাছের জলাশয়ে স্নান করে ওঠার সঙ্গে সঙ্গে দক্ষের মাথা হাত থেকে খসে পড়ল। সেই থেকে ওই জায়গার নাম হয় কপালমোচন তীর্থ। সেই সরোবর এখন আর নেই, তবে বর্তমান মন্দিরের ডান দিকে স্নান বাঁধানো এই পুকুরটিকে মানুষ কপালমোচন তীর্থ বলে মনে করেন। তাই আজও মানুষ এই পুকুরে ডুব দিয়ে পুকুরের নিচ থেকে যা পায় তা তুলে লাল সুতো দিয়ে পাশের কেতকী গাছে বেঁধে দেয় মনস্কামনা পূরণের জন্য। এই মন্দিরকে কেন্দ্র করে যেমন পৌরাণিক কাহিনী আছে, জনশ্রুতি আছে, তেমন তার পাল্টা হিসাবে যুক্তিনির্ভর ইতিহাসও আছে। তবে যুক্তি পাল্টা যুক্তি যাই থাকুক না কেন, বর্গভীমা মা বর্গভীমায়, তার মাহাত্ম্য কোনোভাবেই এতটুকুও নষ্ট হবে না। ইতিহাস খ্যাত কালা পাহাড়ের নাম আমরা কম বেশি সবাই শুনেছি। সুলেমান করনানির হিন্দু বিদ্বেষী সেনাপতি ছিল অজেয় কালা পাহাড়। এই কালা পাহাড় বহু হিন্দু মূর্তি ও মন্দির ধ্বংস করেছিল। সেই কালা পাহাড় একদিন তাম্রলিপ্তে এসে পৌঁছায়। তার নজর পড়ে বর্গভীমা মন্দিরে। মন্দির ধ্বংস করার জন্য তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠে মন্দিরে প্রবেশ করে। বর্গভীমা মাকে আঘাত করার জন্য তরবারি তুলতেই মায়ের কণ্ঠ থেকে ধ্বনিত হলো, রাজু ফিরে যা। রাজু কালা পাহাড়ের ডাক নাম ছিল। মন্দির ধ্বংস করে তাঁবুতে না ফেরায় কালা পাহাড়ের পাঠান সৈন্যরা মন্দিরে এসে স্তম্ভিত হয়ে যায়। তারা দেখে বর্গভীমার পদতলে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়েছেন ভয়ালো ভয়ঙ্কর মূর্তি নাশক কালা পাহাড়। এই মন্দির খোলার সময়টা এখানে দেওয়া আছে, দেখে নিন। সকাল 7টা থেকে দুপুর 2টো, আর বিকাল 3টে থেকে রাত্রি 8:30। এই মন্দিরে আসলে আপনারা ভোগ প্রসাদও পেয়ে যাবেন। উল্লেখ্য, এখানকার প্রসাদে আমিষ রান্না হয়। আপনারা সকাল সকাল এসে প্রসাদের জন্য এখান থেকে টোকেন কেটে নিতে পারেন। এছাড়া আমি একটা স্ক্রিনে নাম্বার দিলাম, আপনারা চাইলে এই মন্দিরে আসার আগের দিন সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে ফোন করে কুপন বুক করতে পারেন। এই মন্দিরে কিভাবে আসবেন এবার সেটা বলি। কলকাতার দিক থেকে আসলে হাওড়া থেকে হলদিয়া লোকাল ধরে নামতে হবে তমলুক স্টেশনে। দূরত্ব প্রায় 94 কিমি। স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরে চলে আসতে পারেন বর্গভীমা মন্দিরে। মেদিনীপুর কিংবা খড়গপুরের দিক থেকে আসলে মেচেদা স্টেশনে নেমে বাইরে বাস স্ট্যান্ডে চলে আসুন। বাস স্ট্যান্ডে এসে হলদিয়া কিংবা তমলুকগামী বাসে উঠে নেমে পড়ুন মানিকতলা অথবা হাসপাতাল মোড়ে। সেখান থেকে টোটোতে করে আরও 3 কিমি। মেচেদা থেকে মন্দিরের দূরত্ব 15 কিমি। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলার NH-12 বা ডায়মন্ড হারবার রোডের উপর দিয়েও বর্গভীমা মন্দিরে যাওয়া যায়। ধর্মতলা থেকে SD9 বাস ধরে বেহালা, ঠাকুরপুকুর, আমতলা, সরিষাহাট হয়ে নূরপুর, বালিগঞ্জ, গড়িয়া, সোনারপুর এইসব দিক থেকে আসলে বারুইপুরে এসে
বারুইপুর আমতলা রোড ধরে আমতলা ও সরিষা হাট হয়ে পৌঁছে যান নূরপুর। বেহালা থেকে নূরপুরের দূরত্ব 44 কিমি এবং বারুইপুর থেকে নূরপুরের দূরত্ব 48 কিমি। নূরপুর থেকে 10 টাকা দিয়ে লঞ্চ পার হয়ে পৌঁছে যান গেঁওখালি। সময় লাগবে 15 মিনিট। গেঁওখালি থেকে টোটো ধরে 15 টাকা দিয়ে 8 কিমি দূরে মহিষাদল মোড়ে নেমে পড়ুন। সেখান থেকে মেছেদাগামী বাসে উঠে পড়ুন। 25 টাকা টিকিট মূল্যে নেমে পড়ুন হাসপাতাল মোড় কিংবা মানিকতলা। হাসপাতাল মোড়ের পরের স্টপেজ হলো মানিকতলা। মহিষাদল মোড় থেকে হাসপাতাল মোড়ের দূরত্ব 17 কিমি। তারপর হাসপাতাল মোড় কিংবা মানিকতলা থেকে 10 টাকা দিয়ে টোটো ধরে পৌঁছে যান বর্গভীমা মন্দির। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছিলেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছিলেন তাদের পেজটিকে ফলো করার রিকোয়েস্ট রইল। তো যাই হোক, নেক্সট পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।